বিহান চোয়াল শক্ত করে তীক্ষ্ণ ধারালো চোখ দুটি নিক্ষেপ করে রাখলো ২ তলা দাঁড়িয়ে পান হাতে নিয়ে রং ঢং করা রাহার পানে। বজ্জাত পাজিটা আর চোখে তার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। শরীরটা ফিনফিন করছে, রাগে দাঁত কিটমিট করছে। তার ইচ্ছে হচ্ছে এক্ষুনি এটাকে চড়িয়ে দাঁত ফেলে দিতে। সারহান স্তব্ধ হয়ে গেল, সে কিছুই মেলাতে পারছে না। কোথায় গম্ভীর রাগী ডিসিপ্লিন মেনটেন করা বিহান, আর কোথায় এই পাজির দুষ্ট বাচ্চা মেয়ে রাহা। কিভাবে কি এই মেয়ের প্রতি বিহান এতটা ট্রকিক? কেমনে কি? সারহানকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে রাগে বিহান বারুদের মতো ওকে ল্যাং মারল। পরক্ষণে বৃক্ষ ক্ষিপ্র ভঙ্গিময় আশেপাশে কিছু একটা খুঁজলো। এতেই দুষ্ট চতুর রাহা সজাগ হয়ে পড়ল, বুঝলো এবার ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। রাক্ষস তার নিশ্চিত। বাগানে পাশে এক জোড়া জুতা পরে থাকে, এই জুতা জোড়া এখানেই থাকে সব সময়। হঠাৎ মেজাজ চড়া বিহানে সেটা নজরে এলো। দাঁত কটমট করে সেদিকে এগিয়ে যেতে রাহা আতঙ্কে চোখ বড় বড় করে নেয়। বিহানও রেগে বেগে এক এক জুতা তুলে ঢিল মারে দোতলার দিকে। সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে রাহা নিচে বসে পড়ে বারান্দার রেলিংয়ের আড়ালে। জুতাটা তার দিকে অনেক দূরে এগিয়ে পড়ল যেন বিহান ইচ্ছে করে এমনভাবে ঢিল মেরেছে যেন মেয়েটার শরীরে না লাগে। ভয়ে এভাবে গুটিসুটিভাবে বসে থাকে রাহা। ঘন ঘন শ্বাস টানে বুকের হাত দিয়ে। ধরপড় করে লাফাচ্ছে হৃৎপিণ্ডটা। কত বড় খবিশ জাদরের লোক সামান্য গানের অপরাধে তার দিকে জুতা ফিক্কা মারে। আস্তে খটাস রাক্ষস একটা গন্ডার কোথাকার। রাহা আর সাহস করে না মাথা তুলে উকি দিতে। সংকুচিত ভ্রুদ বদনে নিচে গুটিসুটি মেরে বসে অনবরত শ্বাস টানতে থাকে। নিচ থেকে বিহান ভাইয়ের রাগান্বিত ক্ষিপ্ত কণ্ঠে শোনা যায়, ফিরে এসে দেখছি স্টুপিড, চিবিয়ে খাবো তোকে আমি, ইডিয়েট। রাহা একটুও নড়ে না, কোথায় তারামিও না করে না। শুকনো ঢোক গিলে নিজের অস্বাভাবিক শ্বাস ঠিক করতে চায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মাথাটা একটু উঁকি দিয়ে দেখতে পায় বিহান ভাই চলে যাচ্ছে। বেসমেন্ট থেকে আগে বের করে রাখা বাইকে উঠতে উঠতে দূরে থেকে শানিত নজর দেখায় ওর উপর। মেয়েটা ভীতু হয়ে আবারও টুক করে বসে পড়ে নিচে। নিজেকে আড়াল করে ওভাবে বসে থেকেই শুনতে পায় বাইকের তীব্র গর্জন, যেন এই বুঝি তাকে সতর্ক দিকে গেল আজ, যেন তার রক্ষে নেই সেটা সে খুব ভালো করেই বুঝলো। পাশে তাকিয়ে দেখলো মুখে পান গুজে দিতে দিতে লতিফা বেগম মিটমিট হাসছে। তা দেখে মেজাজ গরম হলো রাহার। কুঁচকানো মুখ বলল, বুড়ি হেসো না, এই দুই একটা দাঁত আছে না, ওগুলো পড়ে যাবে, তাতে কিছুই হবে না রে আল্লাদি। আমার সব শেষ, দেখার মানুষ নাই, কিন্তু তোর তো আছে, এক্ষুনি নিজেই বুঝবা। দেখ হে সামনে কেমনে চলবি। তোমার পিয়তের নাতি যে আমার জুতা ফিক্কা মারলো, কিছু তো বললা না তুমি। পরনে বাটা থেকে একটু মিষ্টি জর্দা নিয়ে মুখে দিতে দিতে বলল লতিফা বেগম, আমি কি কমু, যা কওয়ার তো তুই কইলি। দূরে গেলে আবার মাইরা যাবে বলি, শরীরে কি জৈবনের লাড়া দিচ্ছে। তাদের রসিকতার কথা আর পিট্টনি মার্কা হাসি দেখে শরীর জ্বলল রাহার। কটমট করে বলে, বুড়ি তোমার শরীরের রং রং লাগছে, মনে ব্রহুত ফুর্তিও লাগছে নাতি বাড়ি আসছে বলে, আর আমার জৈবনের লাড়া দিতে তা সমালোচনার জন্য তোমার সাথে নিয়ে ঘুরবো। রাহা হন্তদন্ত হয়ে চলে যাচ্ছিল। লতিফা বেগম পিছন থেকে বললেন আবারও, আমারে নিয়ে কি করবি, আমি তো কাজে লাগুম না রে পাগলি, জ্বালা মিটানোর তো মানুষ তো আছে তো। রাহা পিছু ঘুরে লাল চোখ চোখ মুখ নিয়ে বলল, বুড়ি কবে যে তুমি আমার হাতে পটকেও যাওয়া বলা যায় না। রাহা মিনিয়ে যেতেই পান চিবাতে চিবাতে বিড়বিড় করলো লতিফা বেগম, তোকে তো নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারলে আমি শান্তি পাবো, উপরে গেলেও বোধহয় তৃপ্তি পাবো নিজের দায়িত্ব পালন করে। সময় মতো তোর মানুষটার হাতে তোকে তুলে দিতে পারলেই আমার শান্তি। আমি আমি যে অঙ্গীকার বন্ধ রে দাদুমণি। নিজের ঘরে রাহা বিচলিত হয়ে পায়চারি করছে, ছটফট করছে এক প্রকার, কোনোভাবে শান্ত হতে পারছে না। পাগলের মতো রুমে এক মাথা থেকে অন্য মাথায় ছুটোছুটি করছে। কি করবে, নিজেকে কিভাবে রক্ষা করবে, কি করে লুকাবে, কোথায় যাবে, এসব চিন্তা করে আরও অস্থির আর ব্যগ্র করে তুলল। ভয় আর চিন্তায় থেমে থেমে আর নিঃশ্বাস আটকে এলো। জাদরেটা আজ বাড়ি ফিরে তাকে আস্ত রাখবে না। যে আজ যে তার রক্ষে নেই সেটা চঞ্চল রাহা বুঝে গিয়েছে। তাই তো পাগলের মতো নানান চিন্তা করতে করতে এলোমেলো পায়ে ঘুরঘুর করছে। নিজেকে রক্ষা করার
পথ খুঁজে চলছে অস্থিরতা। রাহা ঝড়ের বেগে ভাবতে শুরু করে দিয়েছে কি করবে, কিভাবে আজ বাঁচবে নিজেকে। রাহা রে, আজ তোর খবর আছে। ওই খটাস জল্লাদটা বাড়ি ফিরে আর তোকে আস্ত রাখবে না। রাক্ষসটা সত্যি তোকে চিবিয়ে খাবে। কি করবি এবার তুই? পালা রাহা, বাঁচতে চাইলে আজ পালা, এই বাড়ি থেকে দ্রুত পালা। তোকে রাক্ষস বিহান ভাই আজ লবণ মরিচ ছাড়াই চিবিয়ে খাবে। বোকা রাহা সত্যি সত্যি কল্পনা করে নিল বিহান ভাই প্রচণ্ড ক্ষিপ্ত মুখোভয় নিতে তার দিকে তেড়ে আসছে। রাক্ষসের মতো ঠোঁটের দুপাশের দিকে ধারালো দুইটা দাঁত বেরিয়ে আসে, চোখ দুটি জ্বলন্ত আগুনের মতো ক্ষিপ্র এগিয়ে আসছে তার দিকে। এক্ষুনি কামড়ে খাবে। দুই পাশে মাথা নাড়িয়ে দ্রুত নিজের আজেবাজে চিন্তা বাদ দিল। কি করবে তা নিয়ে আবারও ভাবতে লাগলো মেয়েটা। কোথায় যাবে, কি হবে আমার? আজ বাড়িতে থাকলে নির্ঘাত ওই গন্ডারটা আমাকে মেরেই ফেলবে। আমায় পালাতে হবে। বাঁচতে হলে এই বাড়ি থেকে আমাকে পালাতে হবে। কিন্তু যাব কোথায়? চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা রাহার। তক্ষুনি হঠাৎ কিরণ দেওয়ার রোদের মতো মাথায় সুন্দর একটা বুদ্ধি এলো। মুহূর্তে ঠোঁটে হাসি ফুটলো তার। উদ্বিগ্ন আতঙ্কিত রাহা আর সময় নষ্ট না করে ছুটে মায়ের কাছে। জাহানারা বেগম আর নীলা বেগম তরকারি কাটাকাটি করছে। আফসানা বেগম তেলে পেঁয়াজ কুচি সেরেছেন, সবজি রান্না করবে। খানবাড়ির সবাই উনার রান্নার প্রশংসা করে খুব, তাই প্রতিদিন তিনি রান্না করেন। অসুস্থ হলেও নিজের হাতে কিছু একটা করেন করেন তিনি। এই বিষয়ে নিয়ে সচেতন আফসানা বেগম যাদের সাথেও কথা বলে নিয়েছে। দুই যা যেন উনার প্রতি মনক্ষুণ্ণ না হয় এবং এটা যেন ভাবতেও পারে সে সংসারে শুধু ওনার দুই যাকে প্রতিদিন বলে বলে কেন এটা পদ রান্না করার জন্য। জাহানারা বেগম আর নীলা বেগম বুঝে বোনের রূপে জায়ের মনোভাব, তাই উনারা বিঘ্নিন্ন বলে বড় জায়ের রান্না ছাড়া উনাদের পেট ভরে না। এই মিলিয়ে আবার সময় সকক্ষ ভিন্ন হয়। যেমন মেহমান এলে কিংবা নীলা বেগম বা জাহানারা বেগমের বিষয়ে কোনো রান্নাবাড়ি কারো পছন্দ মতো হলে আফসানা বেগম বলেন, নীলা তোর ভাইজান বলেছিল অনেক দিন ধরে চেপা শুটকি ভর্তা খাইব, লাউ পাতা দিয়ে আজ একটু ভর্তা করিস। হাতে কাজটা শেষ করেই করছি ভাবি। কড়াইতে সবজি নাড়াতে নাড়াতে বলেন আফসানা বেগম, মেজো রাহাটা বাড়িতে আছে, কিছু খাবে কিনা দেখে গিয়ে একটু ওর খাওয়া খবর নিতে হবে না ভাবি? ছোচাটা খিদে পেলে কি ওকে বেঁধে কেউ ঘরে রাখতে পারে? হাতে কাজ শেষ করে দাঁড়াও ভাবি। তাদের কথার মাঝেই ছুটে এলো রাহা। হাঁপাতে হাঁপাতে ডাকলো মাকে। তার আগে আফসানা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, খিদে পেয়েছে, খাবে কিছু? রাহার মুখে জবাব দেয় না, একটু শ্বাস টেনে নিয়ে দ্রুত বেগে বলে, আম্মু মামাকে ফোন দাও। হাতে কাজ ফেলে তাকালেন জাহানারা বেগম। কপাল চিন্তায় সরু হয়ে এলো উনার। কি হয়েছে? খারাপ কোনো খবর আছে নাকি? উনার অসুস্থ মাতা ভাই এর কাছে তিনি স্বনিত উদ্গিন্ন কণ্ঠে জানতে চাইল, কেন, কি হয়েছে? তোর নানু ভাই ঠিক আছে? ঢোক গিলে উত্তর করলো রাহা, সব ঠিক আছে, শুধু আমার ছাড়া। মানে মানে মামাকে আসতে বলো, আমি আজ মামা বাড়ি যাব, তাড়াতাড়ি বলো মামাকে। অবাক হলো জাহানারা বেগম। যে মেয়ে মামার বাড়ি যেতে চায় না, ট্রেনেও যাকে নেওয়া যায় না, সেখানে সেই মেয়ে কিনা আজ ইচ্ছেকৃত ওখানে যেতে চাইছে। ঘটনা কি? তিনি আরও ভাবুক হলেন। ও আম্মু, বলো না মামাকে, কল দাও তাড়াতাড়ি, সময় নেই। কেন সময় নেই কেন? আর তুই হঠাৎ তোর মামার বাড়ি কেন যেতে চাইছিস? রাহা কিছু জবাব দিতে তার আগে প্রশ্ন করে আফসানা বেগম, কি রে মা, তুই তো ওই বাড়িতে যেতে চাস না, তাহলে কি হলো আজ? রাহা করুণ চোখ মুখ করে বলল, ও বড় মা, বলো না আম্মুকে, আমি মামা বাড়ি যাবো, এক্ষুনি যাব, বলো না। হাতে থাকা টমেটো ফেলে তিনিও উঠে এলেন। কচু কাটানোর বদলে প্রশ্ন করে মেয়েটাকে, সত্যি করে বল তো কি হয়েছে? ও বাড়ি কেন যেতে চাইছিস হঠাৎ? কি করেছিস তুই? তাকা আমার দিকে। কিরে তাকা। এবার আরো কিছুটা ভীতু হলো রাহা। ঢোক গিলে গলা ভেজানোর চেষ্টা করলো। এলোমেলো দৃষ্টি ফেলতে ফেলতে বলল, মামা না, সেই দিন খুব করে বলল আমায় যেতে, কত আদর করে বলল সাথে যেতে। সেই দিন তো যায়নি মামার সাথে। আজ অনেক মনে পড়ছে মামাকে, নানু ভাইকে মিস করছি অনেক, তাই যেতে চাইছি। রাহা জানে ভাইয়াই মায়ের কথা বলে উনি না করতে পারবে না, তাই সেটাও কাজে লাগালো। জাহানারা বেগম বলেন, আবার কি মতলব করেছিস তুই? মাথায় কেন কোনো দুষ্টুমি ঘুরছে বলতো? তুই তো মামার বাড়ি যেতেই চাস না, আমি গেলেও তুই বাড়িতে থাকিস। আজ কি হলো হঠাৎ? কেন যেতে চাইছিস ওখানে বল? আফসানা বেগম বলে ওঠে, আহ মেজো, ধমকাচ্ছিস কেন? মেয়েটা হয়তো মনে পড়েছে খালামার কথা। শত হোক, নানি তো তুই। তুই না হয় আমি ভাইকে কল দিয়ে বলে এসে নিয়ে যেতে। তুই আর
উস্কানি দিও না ভাবি। কয়েকদিন স্কুলে যায়নি ও। এখন আর নতুন সুর তুলছে। তারপর ও বাবা কেন না বলে ওকে পাঠাতে সাহস আছে আমার? তুই ওর কথা ছাড়ো। ওকে আর লাইট দিয়ে মাথা তুলো না ভাবি। নীলা বেগম বললেন, এ কেমন করছো মেজো ভাবি? যাক না, ২ দিন পর চলে আসবে। তুই কথা বলিস না ছোট। ওকে আমি হাড়ে চিনি। নিশ্চয় কোনো মতলব এঁটেছে। মায়ের কাছে ঘ্যান করে খুব চেষ্টা করল মনোমান। কিন্তু উনাকে আনোর দেখে ভোঁতা মুখ নিয়ে ফোঁস করতে রাহা চলে গেল উপরে। নিজের রুমে কিছুক্ষণ পায়চারি করতে ব্যা বাপের আহ্লাদি রাহা কল দিয়ে আরমান খানকে উনাকে ন্যাকা স্বরে কাঁদো ভঙ্গিমায় আবদার জানালো, ঠিক আছে আম্মাজান, তুমি শান্ত হয়ে থাকো, আমি এসে দেখছি কি করা যায়। না না আব্বু, এসো না, এক্ষুনি তুমি বলো আম্মুকে আমি আজকে যাব মামার ওখানে। শোনা মা, আজ একটু বোঝো, আগে আমি এসে নেই বাসায়। এখন তুমি তোমার আম্মুর কাছে গিয়ে বারবার বললে তোমায় বকা দেবে। আমি এসে দেখছি বিষয়টা। তুমি বুঝতে পারছো না আব্বু? আমি এক্ষুনি বের হতে না পারলে ওই রাক্ষসটা এসে আমায় খেয়ে ফেলবে। কি বলছো মা? শুনতে পাচ্ছি না আমি। কিছু না আব্বু, আমি জানি তুমি বিকেলের আগে আসবে না। প্লিজ আব্বু, একটু বলো না আম্মুকে। মা মা আমার তুমি তো আমার লক্ষ্মী মা। তুমি তো আব্বুর সব কথা শোনো, তাই না? তুমি তো সব বোঝো। দেখো বিহান সবসময় আমাদের পরিবার থেকে দূরে থাকে। এতদিন পর এলো ছেলেটা। এখন তুমি যদি চলে যাও তাহলে আমাদের পরিবারে আরেকজন সদস্য কম হয়ে যাবে, তাই না? তখন কি আমাদের পুরো আনন্দটাই সম্পূর্ণ হবে বলো? রাহা আর উত্তর দিল না। সবখানেই ওই খটাস লোকটা। রাগে রাহা সাপের মতো ফুঁসতে ফোনটা কেটে দিল। রাগে দুঃখে হাত পা ছুঁড়ে কাটতে মন চাইলো ওর। কিছুক্ষণ বিছানায় বসে নাক টানতে মন অস্থির করলো। যাই হয়ে যাক, ওই গন্ডারটার সামনে আজও যাবে না। কিছুতেই ঘর থেকে বের হবে না। সারাদিন সত্যি রাহা ঘর থেকে বের হলো না। সবাই ভাবলো মামার বাড়ি যেতে পারেনি বলে রাগ করেছে, অথচ তাদের পাজি মেয়ে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে লুকিয়ে আছে। চঞ্চল রাহা সারাদিনে একা ঘরে বসে থেকে দম বন্ধ হয়ে এলো। বরাবরই ইচ্ছে হলো একটু বাহিরে গিয়ে হাওয়া খেতে আসতে। এভাবে ঘরবন্দি হয়ে থাকা যায় নাকি? একটু আগেই রশ্মি আপু ডেকে গিয়েছে, কিন্তু রাহা মিসের আগে অভিমান করে সাপ কণ্ঠে বলেছে সে বের হবে না। বিকেল বেলায় পেটুক রাহা কিছুমিছু খেতেই হবে। আজও মুখটা চুলকাচ্ছে কিছু খাওয়ার লোভে। এভাবে ঘরে বসে থাকতে আর বিন্দুমাত্র ইচ্ছে করছে না তার। তখনই সুবর্ণ সুযোগ হিসাবে দরজাটা টোকা পড়ল। রাহা মনে খুশি হয়। নিশ্চয় বাহিরে যাওয়ার জন্য তাকে কেউ নিতে এসেছে। রাগ করার পর নিজেই না গিয়ে কারো কথা গেলেও অন্তত নিজের আগে দমটা তো থাকবে। হাসি চেপে ধীরে বলল, কে? আরেকটা টোকা পড়ল দরজায়। একটা মিষ্টি চিকন স্বর শোনা গেল, আপু দরজা খোলো, তোমায় নিচে ডাকছে। রাহা বুঝতে পারে এটা আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য রাফির গলা। গলা উঁচু করে বলল রাহা, কে ডেকেছে? বড় বাবা। তুমি দরজা খোলো তাড়াতাড়ি। চাপা উল্লাসের সাথে রাহা দরজা খুলতে গেল। দরজা খুলতেই সামনে পাহাড়ের মতো দানবীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে গম্ভীর বিহান ভাইকে দেখে থ হয়ে গেল রাহা। একেবারে ফিউজাস হয়ে গিয়েছে সে। নাড়া শক্তিটুকুও নেই। চোখের পাতাও ফেলতেও ভুলে গেছে যেন। ওদিকে ছোট রাফি হাতে ইয়াবর একটা চকলেট নিয়ে দৌড়ে নিচের দিকে যেতেই দেখা গেল। তার মানে ওই বিচ্ছুটা তাকে ফাঁসিয়ে দিয়েছে। এই লোকটা ইচ্ছে করে তার সাথে এমন ধোঁকামি করলো নাকি? রহস্যময়ী জাদরের বিহান ভাইকে তীক্ষ্ণ চোখ মুখে তাকিয়ে থাকতে দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে ও। শুকনো চৈচির গলাটা বিহানের প্রয়াসে ঢোক গেল পরপর। বিহান ভাই তীক্ষ্ণ স্থির নজরে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। তার দেখে ভিতরাহা অস্থিরভাবে তৎক্ষণাৎ দরজা আবারও বন্ধ করতে চাইল, কিন্তু তার আগেই বিহান এক হাত দিয়ে শক্ত ভঙ্গিতে দরজাটা পিছনের দিকে ঠেলে ধরল। রাহা সর্বশক্তি দিতে চাইল দরজা বন্ধ করতে, কিন্তু ওই গণ্ডারটা দানব শক্তির সাথে পেরে উঠল না কিছুতেই। এর মাঝে তাকে সরিয়ে বিহান ভাই হঠাৎ রুমের ভেতরে ঢুকে পড়ল। তা দেখে আতঙ্কিত রাহা ভয় চোখ মুখে তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। বিহান এবার শুধু তাকে ধারালো নয়নে আর আগাগোড়া পরখ করলো। তরিং পিছন ফিরে বেশ শব্দ তুলে দরজাটা বন্ধ করে আবারও ঘাড় ফিরিয়ে দেখলো দম আটকে রাহা রাখা রাহাকে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।